إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন, যারা আমাদের সাথে থাকেন বা এলাকায় আসেন তারা জানেন, যারা জানেন না তাদের মানে অবগতির জন্য যে আমরা এক সপ্তাহ শুক্রবারের সকাল 10:30টায় হালাকাটা, এক সপ্তাহে আমরা দ্য মিউজিক মেড মি ডু ইট বইটি থেকে পড়ি, যেটা আজকে পড়তেছি আমরা। ডক্টর গহর মুশতাক বলে একজন পাকিস্তানি অরিজিনের আমেরিকায় বসবাস করেন, দিন নিয়ে লেখাপড়া আছে, বেসিক্যালি সেকুলার ইসে ডিসিপ্লিনে, কেমিস্ট্রি বোধে বা এরকম কিছুতে, বায়োকেমিস্ট্রি ভুলে গেছি, কেমিস্ট্রি বায়োকেমিস্ট্রি দুইটা একটা আর কি, এই ডিসিপ্লিনের সম্ভবত পড়াশোনা। কিন্তু দিন নিয়ে অনেক কি আছে, তার কাজ আছে। আর আপনার বায়োকেমিস্ট্রি, হ্যাঁ বায়োকেমিস্ট্রি, বায়োফিজিক্যাল কেমিস্ট্রি পড়াশোনা, পিএইচডি করছেন 2001 সালে, তার লেখা বই। আর আপনার আরেক সপ্তাহে আমরা পড়ি হচ্ছে দ্য ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআন। তো ইচ্ছা করে এই দুই সপ্তাহে আলাদা রাখছি, যাতে কারো কারো মনে হতে পারে যে অনেক লম্বা বা অনেক বড় হয়ে যাচ্ছে এইগুলা সিরিজ, তাদের জন্য যেন একটা বৈচিত্র্যের ব্যাপার থাকে। আমরা ওই যে বইটা রিলিজিয়াস এক্সট্রিমিজম বইটা 650 পৃষ্ঠা বই ছিল, ওইটা পড়তে গিয়ে কারো কারো মনে হয়েছে আর কি, যারা বিশেষ করে যারা খুব ডেপথে যান না, তাদের মনে হয়েছে যে একই ধরনের কথা শুনতেছে অনেক দিন ধরে। তো সেই জন্য আমরা এবার একটু এটা স্ট্যাগার্ড করলাম আর কি, একটা না পড়ে দুইটা পড়তেছি আর কি এসে। যাই হোক, আমরা এই বইটার 3 নম্বর পৃষ্ঠাতে আছি। মিউজিক নিয়ে আর যে ভালো বইগুলো আছে তার ভিতর, বা ভালো লেখালেখি আছে তার ভিতর, একটা হচ্ছে মিউজিক অ্যান্ড সিঙ্গিং ইন ইসলাম, মুস্তাফা আল কানাডি বলে একজনের লেখা, উনি মারা গেছেন, ইটালিয়ান অরিজিনের, কনভার্টেড মুসলিম, কানাডায় বসবাস করতেন পরে, তার লেখা বই। তো ওইটাতে শুধু ধরেন রুলিং এর পয়েন্ট অফ ভিউ থেকে বলা আর কি, কিন্তু একজন লেমেন বা একজন রাস্তার মানুষ, সে কেন মিউজিক ত্যাগ করবে, বা মানে শুধু আল্লাহ বলছেন সেই জন্য করবে, সেটা তো বিশ্বাস অনেক শক্ত হইতে হয়। কিন্তু আল্লাহ বলছেন যেটা, সেটা যে তার জন্য এমনিতেও ভালো, মানে আমরা অনেক সময় বলি না যে ইসলামের বিধানগুলো কাফেররা মানলেও তার জন্য ভালো, সেই জিনিসটাও অনেক সময় কনভিন্স হওয়ার বা কনভিন্স করার ব্যাপার থাকে। মানুষ সেই জিনিসটাও কনভিন্স হলে সহজে মানতে পারে, স্পেশালি লেমেন যারা আর কি, যাদের অত নাই, ডেপথ নাই, বা অত পড়াশোনা করে নাই, বা বিশ্বাসে ঘাটতি আছে তারা। মানে আমরা বলছি না আগে হিজাব নিয়ে, আমরা বলছি যে হিজাব, আমি একজন নিউজিল্যান্ডের কনভার্টেড মুসলিমার একটা ইন্টারভিউ দেখছিলাম, যে উনি বলতেছিলেন যে কাফেরদেরও উচিত হিজাব করা, বা কাফেরদেরও উচিত, মানে কাফেরও বেনিফিটেড হতে পারে। আর আরেকজন তো একজন মহিলারই আমরা অনেকবার এই গ্রুপে মেনশন করছি, বা আমার একটা লেখাও আছে তাকে নিয়ে এসে ব্লগে, যেখানে উনি স্টেলা হোয়াইট, তার নামটা আমার মনে আছে এখনো, কেন্টের একজন মহিলা, খ্রিস্টান, উনি খ্রিস্টান হয়ে উনি বোরখা পড়তেন, হিজাব নেকাব পড়তেন, বলতেছেন যে অনেক অনেক সুবিধা এটাতে। এই যে সুবিধাটা, এটা মানে আল্লাহর বিধানগুলো একজন কাফের মানলেও সুবিধা, আল্লাহর বিধি নিষেধ একজন কাফের যদি মানে যে মিউজিকটা ঠিক না, এবং বোঝে ব্যাপারটা আল্লাহর বিধান এর সাথে, মানে প্র্যাগম্যাটিক এইগুলা, তাহলে তার জন্য সুবিধা, সে যদি এটা মেনে চলে, বা সেও এটার বেনিফিট পাবে আর কি। তো আজকে যে চ্যাপ্টারটা, এটার নাম হচ্ছে সেক্স, ড্রাগস অ্যান্ড রক অ্যান্ড রোল। কিছু কথা আসবে এখানে যেটা হয়তো শিষ্টাচারের সীমারেখায় থাকবে, বা শিষ্টাচার বিবর্জিত না হইলেও আমরা হয়তো সচরাচর শুনি না, এটা আসবেই কিছু কথা। এবং এটা প্রিটেন্ড করা উচিত না যে আমরা এগুলো জানি না, অথবা আমরা আমাদেরকে এগুলা টাচ করে না, বা আমাদেরকে এগুলো ম্যাটার করে না। আজকের দিনে এগুলো প্রিটেন্ড করার কোনো নাই, মানে স্কোপ নাই। স্পেশালি ধরেন যারা এই হালাকায় যুক্ত হয়েছেন,
তারা তো একটা স্মার্টফোন অথবা একটা ডেস্কটপ ল্যাপটপ যাই হোক একটা ডিভাইসের মাধ্যমে যুক্ত হয়েছেন, তাই না? ডিভাইস যেহেতু আছে, সুতরাং আমরা কেউ এগুলা থেকে ফ্রি না। প্রিটেন্ড করার মানে হয় না যে না আমার আমি তো এগুলোর ঊর্ধ্বে। তো আমরা শুনবো ইনশাল্লাহ, এবং চেষ্টা করব যতটুকু ডিসেন্সির ভিতরে থেকে যতটুকু আমরা বুঝতে পারি ততটুকু। প্রথমে শুরু হচ্ছে একটা হাদিস দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, বুখারীর হাদিস, যেখানে উনি বলেন, দেয়ার উইল বি পিপল অফ মাই উম্মাহ হু উইল সিক টু মেক দিজ লফুল। আমার উম্মার এমন মানুষ থাকবে যারা এই সমস্ত ব্যাপারগুলোকে বৈধ করতে চাইবে। তার মানে কি, এই কথার ভিতরে কিন্তু অনেক কথা আছে। বৈধ করতে চাইবে মানে কি, বেসিক্যালি জিনিসটা অবৈধ। বৈধ করতে চায় কাকে মানুষ? বৈধ করার প্রশ্ন আসতেছে কেন? বৈধ হইলে তো বৈধই, সেটা আর এটা করার তো আর প্রশ্ন ছিল না কোনো। কিন্তু বৈধ এই এই স্টেটমেন্টের ভিতরেই কথা, যে বৈধ করতে চাইবে, এই কথার মানেই হচ্ছে যে জিনিসটা অবৈধ। তো বলতেছেন কি 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 জিনিস? প্রথমে বলতেছেন জিনার কথা বলতেছেন, ইলিগাল সেক্সুয়াল ইন্টারকোর্স, দ্য ওয়েরিং অফ সিল্ক বাই মেন, প্যাকেটে বাই মেন, সিল্ক পরিধান করা, দ্য ড্রিঙ্কিং অফ অ্যালকোহলিক ড্রিঙ্কস। এখানে অ্যালকোহলিক ড্রিঙ্কস এর কথা বলছেন, বাই এক্সটেনশন নেশাদ্রব্য, ড্রাগস বলতে যা বোঝায়, যা কিছু আছে আর কি। অ্যান্ড দ্য ইউজ অফ মাজিফ, মাজিফ বলছেন, শব্দটা মাজিফ। মাজিফ শব্দের ভিতরে কি আসে? অল টাইপস অফ স্ট্রিং অ্যান্ড প্রিকশন। যদিও পারকুশন মনে হয় লেখাটা দেখলে, কিন্তু তারা উচ্চারণ করে প্রিকশন, ইনস্ট্রুমেন্টস ইউজ টু ক্রিয়েট মিউজিক। কারণ প্রিকশনস কাকে বলে? সেটা হচ্ছে একটা ব্যান্ডে যত রকমের জিনিস থাকে, এখানে ঝুনঝুনি মার্কা জিনিস থেকে শুরু করে কঙ্গ বঙ্গ অনেক রকমের জিনিস থাকে না, দেখবেন মানে খুব আজব আজব ইনস্ট্রুমেন্ট থাকে, হাড়ি পাতিল ছাড়া আর কি। মানে অনেক সময় হাড়ি পাতিল সদৃশ জিনিসও থাকে, বা একটা আওয়াজ থাকে যেটা মানে খুব আজব একটা আওয়াজ। আর কিবোর্ড টিবোর্ড এগুলো তো আছেই, যত কিছু আছে সব আসবে এটার ভিতরে, মাজিফের ভিতরে। আচ্ছা, অরিজিনাল শব্দটা হচ্ছে মাজিফ, বুখারী হাদিস এটা। এই হাদিসের উপর ভিত্তি করে there are three things that can be regarded as three corners of a vicious triangle. vicious কথাটা ভাইস থেকে আসছে, ভাইস মানে গুনাহ, অপকর্ম, দুষ্ট ব্যাপার, এই ধরনের সেন্স গুলো আর কি। তো এটার একটা ট্রায়াঙ্গেলের তিনটা কর্নার বলতেছেন, কি কি? ড্রিঙ্কিং অ্যালকোহল অর অবলিক মানে ইনটক্সিকেন্টস যাই বলেন, লিসেনিং টু মিউজিক অ্যান্ড ইলিসিট সেক্সুয়াল রিলেশনস। এই তিনটা একটা ট্রায়াঙ্গেলের তিনটা ইসের মতো আর কি, তিনটা পয়েন্টের মতো। ট্রায়াঙ্গেল তো তিনটা তিনটা ইকে যুক্ত করে ট্রায়াঙ্গেল হয়। সেক্স, ড্রাগস অ্যান্ড রক অ্যান্ড রোল। উনি রক অ্যান্ড রোল বলছেন তার কারণ রক অ্যান্ড রোল একটা স্পেসিফিক টাইপ অফ মিউজিক, যেটা এই কাজে বেশি ব্যবহৃত হয়, মানুষকে ইনসাইট করতে, এক্সাইট করতে অথবা কারাপ্ট করতে। সেই জন্য রক অ্যান্ড রোলের কথা আসছে। শুধু রক অ্যান্ড রোল তাই না, অন্য সব সব মিউজিকই মোরলেস তাই, বাট ডিগ্রিটা হয়তো ভ্যারি করবে আর কি। আপনার র্যাপের কথা আগে বলছি, জ্যাজের কথা বলছি, জ্যাজের মানে শব্দগত অর্থ হচ্ছে 4 লেটার ওয়ার্ড, যেটা সেটা আগের দিন বলছি আমরা, একদম শব্দগত অর্থ হচ্ছে ওটা। অথচ জ্যাজ বলতে কিন্তু আমি যখন প্রথম শুনি, আমেরিকায় যখন যাওয়া আসা করতে শুরু করলাম আপনার জাহাজে, তা আমার কাছে মনে হতো বোধহয় ওদের ক্লাসিক্যাল কোন একটা ব্যাপার আর কি, অনেকটা মানে আর আসে না প্রত্যেকটা জাতির একটা ক্লাসিক্যাল সকল, তারা যেটাকে ক্লাসিক্যাল মিউজিক বলে। আমাদের যেমন এই খেয়াল বা রাগ বেস যে মিউজিক গুলো, ওইগুলা এই ইন্ডো পাক সাবকন্টিনেন্টে, যেগুলো ইউজুয়াল সাধারণ মানুষ যেগুলো মজা পায় না আর কি, বন্ধ করে দেয় রেডিও বা এই সেই জিনিসগুলো আর কি। তো সব জাতিরই আছে। আচ্ছা, এরকম মনে করতাম যে আহ, কাল্লু বেস, যদিও মানে কাল্লু বলতে মানে আমেরিকান কৃষ্ণাঙ্গরাই বেশি করে জ্যাজ, তাদের ব্যাপারে এটা, বা তাদের অরিজিনাল জিনিস। কিন্তু আমি মনে করতাম এটা ওইরকম ওই ধরনের কোনো জিনিস যেটাতে মানে কি বলবো, মানে বেস ইনস্টিংক্টকে ই করে না, বেস ইনস্টিংক্টকে অ্যাপিল করে না, বাট একটা ক্লাসিক্যাল ধাঁচের জিনিস মনে করতাম আমি।
কিন্তু পরে বুঝছি যে না, এটা তো আসলে একই জিনিস। কতগুলো জায়গা আছে যেখানে এটা বেশি চর্চা হয়, যেমন নিউ অরলিন্স যে শহরটা আছে সেখানে, বা নিউ ইয়র্কের হার্লেম যে অংশটা সেখানে কালো, মানে কালো চামড়া যারা কৃষ্ণাঙ্গ তাদের তাদের লোকালিটিতে বেশি হয় এটা। তো যাই হোক, নিষিদ্ধ জিনিস নিয়ে এর চেয়ে বেশি আর জ্ঞান অর্জনের দরকার নেই আমাদের। তারপর বলতেছেন যে আমরা যদি ইউরোপের হিস্ট্রি দেখি, ইফ ইউ লুক এট দ্য হিস্ট্রি অফ ফাইন আর্টস ইন ইউরোপ, ফাইন আর্টস, ললিত কলা আমরা যেটাকে বলি বাংলায়, ললিত কলা বলি না আমরা, এটা একটা জোক আছে। আমার ছোট ভাই আহ, তার আর্মির প্রথম দিনগুলাতে সে সম্ভবত সে লেফটেন্যান্ট বা ক্যাপ্টেন এরকম কিছু ছিল, তো তার এক সিনিয়র বিয়ে করলো টিভির কোনো একটা চরিত্র, মানে টিভিতে কাজ করে, টিভিতে আইদার নাটক বা আহ, কি বলে প্রেজেন্টার বা এরকম কিছু আর কি, বিটিভি, তখন তো আর এইসব ছিল না। তো বিয়ে শাদী করলো, নামটা বললাম না, উনি হয়তো এখনো বেঁচে আছেন বা বেঁচে তো থাকবেন ইনশাল্লাহ। আমি তো জানি না উনি মারা গেছেন বলে, বাট অনেক সিনিয়র পজিশনে থাকার কথা আর কি। সিনিয়র পজিশন মানে হয়তো রিটায়ারই করে গেছেন, যাই হোক, সম্মানিত মানুষ, তার নাম বললাম না, but কথাটা আমার খুব মজা লাগছিল। তো বিয়ের কিছুদিন পরে ডিভোর্স হয়ে গেল ওই মেয়ের সাথে। তো এরপরে কোনো কথা প্রসঙ্গে ললিত করার কথা আসছে, তো উনি বলতেছেন যে মিয়া, বিয়া করবা এই চিত্রকলা, নৃত্যকলা, ললিত কলা এগুলো ছাইড়া এসব কলা গোত্রের কাউরে বিয়া করে না, তাহলে কাঁচকলা হাতে ধরে চলে যাবে। মানে ওনার এক্সপিরিয়েন্স থেকে উনি বলতেছেন আর কি। তার কারণ হচ্ছে ওই ওই অ্যাটমসফিয়ারটাই ওইরকম, প্রমিসকিউটের অ্যাটমসফিয়ার, চেঞ্জের অ্যাটমসফিয়ার। আমরা পড়বো, একটু পরে পড়বো আমরা এটা নিয়ে। তো যাই হোক, ইউরোপের কথা বলতেছেন যে ফাইন আর্টস যখন, and the paintings produced by the European artists during the periods of romanticism, realism, impressionism and post impressionism, মানে উনি ইউরোপিয়ান যে সময় এইগুলার, এই যে রোমান্টিক এরা বলে না যে কবিতা লেখছে এই সময় এরকম, বা আরেকটু বলে রাখি এখানে, এই কয়েকদিন আগে আমাদের চারটা গ্রুপে, হোয়াটসঅ্যাপের চারটা গ্রুপে একটা আসছিল, আমার মেয়ের একটা ছোট্ট লেখা আসছিল যে বাংলাদেশের একটা স্কুলের সাথে তার মেয়ের ট্যাগড আর কি, মানে ওই অনলাইন স্কুল করে, যেহেতু সৌদি আরবের স্কুলে আর দিতে যাচ্ছে না আমার মেয়ে। তো সেই স্কুলের তো ক্লাস শুরু হয় আমাদের সময় 8টায়, ওদের সময় ভোর 5টায়। তো বেশ কষ্ট করে সে মেয়েকে নিয়ে প্রত্যেকটা ক্লাসে সে প্রেজেন্ট থাকে বা কাছে থাকে, যেহেতু ডিভাইস দিতে হয়, যেহেতু ফোনের থ্রুতে করে। তো সেই তারা একটা কাজ দিছে আর কি, যে মডার্নিজম, মানে এগুলো হলো টিচাররা দে ডোন্ট ওয়ান্ট টু ডু এনাফ, সোজা কথা। এবং টিচারদের বলার পরেও অনেক সময় করে না। প্যারেন্টসরা ওইরকম, প্যারেন্টসদের কোনো সমস্যা নাই আর কি, প্যারেন্টসদের কোনো সমস্যা নেই, টিচারদের কোনো সমস্যা নেই। তো অনেক রেয়ার কেসে দেখবেন যে কোনো একজন প্যারেন্ট হয়তো মনে করতেছেন যে এটা এটা তো ঠিক না জিনিসটা। তো তারা একটা কাজ দিছে বা বলছে যে খুঁজে বাইর করবা মডার্নিজমের ডেফিনিশন কি আর কি। তো আমার মেয়ে তো সেটা করতে দেয় না তার মেয়েকে, বা সেটা ব্রাউজিং এর কোনো অপশন নাই। তো সে খুঁজতে গিয়ে পয়লাই বাইর হয়েছে যে একটা নগ্ন মেয়ের ছবি। মডার্নিজম বলতে কি আর কি, পিকাসোর একটা পেন্টিং বোধহয় আসছে, উইকিপিডিয়া মার্কা জায়গাতেই আসছে, যেগুলো কমনলি আসে আর কি সেগুলো। তো সে বলতেছে যে কিভাবে আমরা আমাদের ইসলামিক স্কুল বা ইসলামিক এনভায়রনমেন্টের ছেলে মেয়েগুলাকেও কিভাবে আমরা করে দিচ্ছি। তা আমি ওই ওই স্কুলের ডিরেক্টর বা মালিককে চিনি। তো তাকে আমি লেখার পরে সে টিচারদের উদ্দেশ্যে খুব শক্ত করে একটা দিছে, এখানে কোনো টিচারই হয়তো এখানে করছে আর কি, ফেল করছে। তো এটা হচ্ছে ইংলিশ মিডিয়াম বা হাই সোসাইটির ট্রেন্ড, আসলে সোকল হাই সোসাইটির ট্রেন্ড। আমি আপনাদেরকে আগেও বলছি যে আমার এক দিনী ভাই আছেন, উনি অনেক বড়লোক মানুষ, কিন্তু উনি এইসব ইউজ করতে জানতেন না, এইসব ইমেল টিমেল। তো একসময় ওনার ইমেলের দরকার হলো, উত্তরায় কথা বলতেছি, আমি উত্তরায় থাকতাম তখন। তো ওনার ইমেলটা আমি আনাই দিছি, আমার যারা দিত তখনকার দিনে, যে 2010-এর আগের কথা। তো ওনার ওটা আবার মসজিদে একসাথে নামাজ পড়ি, ওনার ওটা কি গড়বড় হয়েছে, তো একদিন ফজরের পরে, সম্ভবত ফজরের পরে যতদূর মনে পড়ে, ওনার বাসায় গেছি, অথবা হইতে পারে অন্য কোনো ওয়াক্ত হইতে পারে, আমি শিওর না। তো গিয়ে দেখতেছি কি কি সমস্যা ছিল ওইগুলা দেখতেছি, তারপরে আবার যা যা করণীয় আর কি।
তো এই সময় দেখি যে ওনার ছোট মেয়েটা 9-10 বছরের মেয়ে স্কলাস্টিকে পড়তো, পাশে এসে দাঁড়ায় আছে। তো আমি বললাম, তুমি কি কিছু ওয়েট করতেছো, মানে ওয়েটিং ফর সামথিং, আমাকে কাজ করবা, কিছু করবা? বলে হ্যাঁ, আমাকে একটু ব্রাউজ করতে হবে। আমরা কেন? বলে যে স্কুল থেকে একটা অ্যাসাইনমেন্ট দিছে, ক্রিশ্চিয়ানা রসেটি, উনি ইটালিয়ান কবি, মহিলা, তার জীবনী মানে তার লাইফ সম্বন্ধে লিখতে হবে। তো এটা বলছে যে ইসের থেকে বাইর করো। এইগুলা হচ্ছে আহ, কাফেরদের ওয়ে অফ করাপ্টিং ইউ। এটা মনে রাখবেন যে তারা সিস্টেম গুলো এমন করবে যে আপনি এগুলোর ভিতরে যাবেন এবং আপনি চেঞ্জ হবেন। আপনি যদি শুধু দেখেন যে এই আরব দেশগুলাতে রেডিও এবং টিভি প্রোগ্রামে আমেরিকানরা কত বিলিয়ন ডলার খরচ করে বৎসরে, আপনি অবাক হয়ে যাবেন। আমি নিজে পড়ছি র্যান্ড কর্পোরেশনের রিপোর্ট, এবং সেখানে বলতেছে যে লিবারেল মুসলিম বা এই কি বলে মডারেট মুসলিম, সরি লিবারেল না, লিবারেল তো আবার একটা মিনিং চলে আসে, মডারেট মুসলিমই বলতেছে। মডারেট মুসলিমদের লেখা বইপত্র অন্য ল্যাঙ্গুয়েজ থেকে আরবিকে ট্রান্সলেট করে আরব দেশগুলোতে ছড়ানো উচিত, যাতে মানুষ মডারেট হয় অথবা মডার্নাইজড হয় আর কি। এবং সেই মডারেট মুসলিমের তালিকায় আমাদের তসলিমা নাসরিনের নাম দিছে তারা। মডারেট মুসলিমস লাইক তসলিমা নাসরিন বলে র্যান্ড কর্পোরেশনের রিপোর্টে আছে। তো চিন্তা করেন ব্যাপারটা, মানে কত দূর তারা চিন্তা করে এবং কিভাবে তারা জিনিসগুলাকে আপনার ভিতরে ছড়ায়। এই জন্যই আপনার রাশিয়ান কালচারাল সেন্টার আছে, এই জন্যই ব্রিটিশ কাউন্সিল আছে, এই জন্যই ইউসিস ছিল, আপনাকে পরিশীলিত করতে, আপনাকে সভ্য করতে, আপনাকে মডার্ন বানাইতে। এই এই জিনিসগুলা ছিল, বা এগুলো আছে এখনো। ফ্রি সিনেমা দেখাইতেছে, ফ্রি বই পড়াইতেছে, ফ্রি গান শোনাইতেছে, ফ্রি কনসার্ট, কনসার্ট হইলে আপনার একটা টিকিট দিতেছে। আপনি তো ধন্য, বাংলাদেশে থেকে আপনি অথেলো দেখতেছেন ব্রিটিশ কাউন্সিলে, অথবা ম্যাকবেথ দেখতেছেন, নাটক দেখতেছেন শেক্সপিয়ারের, ধন্য আপনি। কিন্তু আপনার ইমান আমান সব চলে যাচ্ছে ব্যাকডোর দিয়ে আর কি, মানে দিয়া ওই চৌবাচ্চার নল বলি না আমরা, যে একটা আমরা অঙ্ক করতাম, একটা চৌবাচ্চার ফুটা আছে, ফুটা দিয়ে এত কিউসেক পানি বের হয়ে যায়, আর উপরে নল দিয়ে ভর্তি হয়, কতক্ষণে সেটা ভর্তি হবে, অর্থাৎ ভর্তি মাইনাস বাইর হয়ে যাওয়ার থেকে যে অংশটা, সেই অংশটা দিয়ে কতক্ষণে ভর্তি হবে, এটাই অঙ্ক আর কি। ফুটাটা যদি বেশি বড় হয় তাহলে জীবনে আর ভর্তি হবে না, তা আপনার ইমান আমান সব ওই পথেই বাইর হয়ে যাবে। গেল। তো বলতেছেন যে আমরা যদি এগুলো দেখি, we see that the pleasures of wine, women, and musical instruments are depicted together in many of those paintings. যে জন্য আমার কথাটা বলছিলাম যে আমার মেয়ে খুঁজতে গিয়ে পিকাসো এবং মানে নুড ছবি চলে আসলো মানে এগুলো সব হ্যান্ড ইন হ্যান্ড বলি না আমরা একটা কথা, একসাথে যায়, একসাথে যায়, একটার সাথে একটা যায় আর কি। ওয়াইন, ওমেন অ্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, এগুলো দেখবেন যে কত ছবিতে দেখবেন যে এগুলো এগুলো হচ্ছে উপজীব্য। ইভেন টুডে in American and European nightclubs, there is alcohol, music, and dancing, and sometimes the presence of prostitutes. যারা ইউরোপের লাইফটা দেখছেন আহ, বা আমেরিকান লাইফটা দেখছেন, আমেরিকান কনজারভেটিভ আমি বলবো, মানে আমার এক্সপিরিয়েন্স লাইফে যেটুকু, আমেরিকানরা অনেক কনজারভেটিভ। তো আমার আমার এক্সপিরিয়েন্স যেটা বলে আর কি, আমি আল্লাহ আমাকে আমেরিকাতে বহুবার নিয়েছেন, বহু আমেরিকান সিটিতে গেছি, মেগা সিটি গুলো ছাড়া, নিউ অরলিন্স ধরেন, আপনার নিউ ইয়র্ক অথবা ফিলাডেলফিয়া বা হিউস্টন, এই ধরনের বড় বড় হয়তো 10টা সিটি আপনি গুনতে পারবেন। হ্যাঁ, লস এঞ্জেলস, সান ফ্রান্সিসকো, 10টা বা হয়তো 15টা সিটি গুনতে পারবেন। আমেরিকা তো বিশাল একটা দেশ, কিন্তু সাবার্ব আমেরিকা, যেটা সাবারবান আমেরিকা বা রুরাল আমেরিকা, অত্যন্ত ভালো মানুষগুলা এবং অত্যন্ত কনজারভেটিভ। আমরা যেরকম মনে করি সেরকম না। আমরা আমরা আমাদের ধারণাগুলো আসছে সব ওই ওই কমার্শিয়ালি বানানো ছবি, সিনেমা থেকে। ঠিক যেরকম বাংলাদেশের সিনেমা দেখে কেউ কি বাংলাদেশের আহ, মানে মানুষের বুঝবে, ইন্ডিয়ান সিনেমা দেখে কি কেউ বুঝবে? ইন্ডিয়ানদের সিনেমার জগতে বসবাস করে, মানে ও একটা কাল্পনিক জগতে, একটা ভার্চুয়াল জগতে বসবাস করে, এখন না, 50 বছর ধরে, 100 বছর ধরে সিনেমার জগতে বসবাস করে। যে সো মাচ সো দ্যাট আপনার ওই যে যুদ্ধেরই বলছে যে ওই বালাকোট যে এইটা করছে, ওইটা তো পুরো একটা ফেলিওর। যারা এয়ারফোর্সের, এখানে আমি জানি এয়ারফোর্সের একজন ফাইটার পাইলট আছেন, এক্স এক্স
রিটায়ার্ড, এখন এখন কমার্শিয়াল প্লেন চালান। তো হি মাস্ট বি নোয়িং এই ব্যাপারটা, যে এটা পুরো একটা ভিডিও গেম মার্কা জিনিস ছিল, পুরাটাই ছিল প্রোপাগান্ডা। বালাকোটের যে যা করছে, যাই হয়েছে, এবং পুরাটাতে প্রচন্ড রকম পরাজিত হয়েছে ভারতীয় বিমান বাহিনী বা ভারতীয় ডিফেন্স ফোর্স যদি বলি, পাকিস্তানিদের কাছে অনেক 6 ভাগের 1 ভাগ একটা দেশের কাছে। তো কিন্তু তারা একটা একটা ড্রিম ওয়ার্ল্ডে, একটা রোমান্টিক ওয়ার্ল্ডে, আমি এগুলো দেখি নাই। মুসলমানদের এগেন্সে, পাকিস্তানের এগেন্সে তাদের সিরিজ অফ আছে, কিভাবে তারা মুসলমানদের সন্ত্রাসীদেরকে হত্যা করলো, কিভাবে তাদেরকে মারতেছে, কিভাবে পাকিস্তানের ভিতরে গিয়া অপারেশন চালায় আসতেছে। এগুলো হলো সব মুভির ওয়ার্ল্ডে বসবাস আর কি। ওইগুলা আর বাস্তবতা আকাশ পাতাল তফাৎ আসলে। তো আমেরিকান সম্বন্ধে আমরা যা দেখি মুভিগুলোতে, যেহেতু হলিউড আমেরিকাতে বাল্ক অফ দ্য মুভিজ ওইখানে দেখি, ওইটা আর আমেরিকান মানুষের লাইফ কিন্তু অন্যরকম। তো আমেরিকানরা আমার মতে অনেক বেশি কনজারভেটিভ। আপনি যদি ইউরোপের কথা ধরেন, সুইডেন, তারপর নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক, এগুলা হচ্ছে সবচেয়ে সবচেয়ে অশ্লীল দেশ আর কি, যেগুলো আর কি, মানে যেখানে কোনো মা বাপ নাই। ফার্স্ট টিয়ারের অশ্লীল দেশ আর কি। সেকেন্ড টিয়ারের অশ্লীল দেশ হলো ধরেন ফ্রান্স, জার্মানি। থার্ড টিয়ারে ইউকে। সেই ইউকেতে আমি যা দেখছি, সেই 1986-এ এই নাইট ক্লাব গুলো অথবা এই পাব গুলোতে যারা যায়, যারা আসে, মানে কি অবস্থা দেখছি আমি। তখনই আমার মনে হচ্ছে তাদের তাদের তো আপনার জনসংখ্যার অর্ধেকই বাস্টার্ড হওয়ার কথা, বা অর্ধেকের বেশি বাস্টার্ড। মানে আমরা যেটাকে বাস্টার্ড বলি, যে সেন্স আর কি, মানে যারা সন্তান যেটাকে বলি, আউট অফ ওয়েডলক যেটা বলি, তখনই। এখনকার কথা ছেড়েই দিলাম আমি, মানে একটা মেয়ে সপ্তাহে 5 দিন বা 7 দিন আসতেছে নাইট ক্লাবে, প্রতিদিন একজন নতুন সঙ্গী নিয়ে বাড়ি যেতেছে আর কি। এই আহ, এবং সে প্রস্টিটিউট না, সে সে দিনের বেলা চাকরি করে, তার চাকরি আছে, বা সে ইউনিভার্সিটি গ্রাজুয়েট, বা মানে আমি জাস্ট র্যান্ডম বলতেছি আর কি। আমাদের পাশে একটা ফ্যামিলি থাকতো বা একটা মেয়ে থাকতো, সে তার তার 3টা ভাই বোন, 3টা ভাই বোনের 3টে সারনেম। তো আমরা জিজ্ঞেস করলাম যে এটা কেন, বলে যে 3জন বয়ফ্রেন্ডের থেকে 3টা ভাই বোন, এই জন্য। তারপরে আমরা থাকা অবস্থায় দেখলাম সে মোজা বুনতেছে উল উল দিয়ে। কি ব্যাপার, তার মা আবার প্রেগনেন্ট, তার জন্য সে মোজা বুনতেছে। এটা আরেকটা বয়ফ্রেন্ড থেকে হবে এই বাচ্চাটা, এবং শি ইজ লিভিং উইথ দ্যাট 14-15 বছরের মেয়ে সে। এবং সেটা সেটা তার কাছে নর্ম আর কি, বা সেটাই তার তার লাইফ আর কি। যাই হোক, আহ আল্লাহ আমাদেরকে মাফ করুন, আমরাও সেই পথেরই পথিক। আল্লাহ রসুল যেভাবে বলে গেছেন যে তারা গর্তে ঢুকলে, সাপের গর্তে ঢুকলে আমরাও তাদের পিছে পিছে ঢুকবো গর্তে, বা গুই সাপের গর্তে ঢুকলে। তা আমরা আসলে আহ, ঠিক ঠিক সেই ট্র্যাকের উপরই আছি। আমাদের দেশে এগুলা আস্তে আস্তে তো, মানে এগুলো নিয়ে আর্গু করাও যেন আপনি খ্যাত আর কি, এরকম একটা ব্যাপার চলে আসছে আমাদের দেশে। হচ্ছে আর কি আস্তে আস্তে। আমি একদিন চ্যানেলের এক মহিলা, তার ক্লিপ আর কি কেউ একজন ফরওয়ার্ড করছে, যে দেখেন কি বলে। মুসলমান নাম আছে তার একটা, পসিবলি দ্যাট, হ্যাঁ, মুসলমান হইতে ওন করে সেই চ্যানেল, আমি যতদূর জানি। তো সে বলতেছে যে এগুলা কি ড্রয়িং রুমে বসে দেখার জিনিস নাকি? দেখো এগুলা আবার ঘরে বসে দেখো, নিজের ঘরে বসে দেখো। মানে যেসব আমাদের যে মানে এক্সট্রিম হারাম যে ব্যাপারগুলো, সেগুলোর কথা বলতেছে সে। তো যাই হোক, তো বলতেছে যে আমেরিকান ইউরোপিয়ান নাইট ক্লাবস, আমেরিকানদের কথা যেটা আবার বললাম, যে আমি আমি আহ, খুব ছোট্ট একটা শহরে ছিলাম ইংল্যান্ডে। এটাকে রুরাল না বললেও সাবার বলা উচিত, উইথ রেসপেক্ট টু লন্ডন। সেখানেই যে লাইফ দেখছি, কিন্তু আমেরিকাতে কিন্তু এই জিনিসটা দেখবেন না। আমেরিকাতে আমরা অনেকেই জানি না যে আমেরিকাতে মানুষ, বিশেষ করে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, এসব জায়গাতে মাইগ্রেট করছিল কেন। আইরিশ তো বেশি আমেরিকায় জানেন আপনারা, জাতিসত্তা হিসাবে ধরলে সব ধরনের সাদা চামড়াই আছে, কিন্তু আইরিশ বেশি আর কি, আইরিশ স্কটিশ বেশি। তো তারা কেন গেছিল, তাদের মাইগ্রেট করার একটা রিজন ছিল যে তখন ইউরোপে তাদের উপর খুব, ক্যাথলিকদের উপর বা ইসেদের উপর, যারা অর্থোডক্স অথবা যারা, তাদের উপর খুব নির্যাতন চলতেছিল। তারা গেছিল তাদের ভালো করে দিন পালন করার জন্য, হিজরত করছিল। সুতরাং সেই কনজারভেটিভ ইটা তাদের কিন্তু এখনো আছে, এখনো তাদের কাছে আছে। এখনো তারা আছে, মানে তুলনামূলকভাবে ইউরোপের তুলনায় তারা অনেক কনজারভেটিভ, যারা আমেরিকান রুরাল লাইফ সম্বন্ধে জানেন। তো যাই হোক, প্রসিডিউরের কথা বলতেছে, প্রসিডিউরটা থাকবে এখানে, এটা তো মানে জাস্ট খুব স্বাভাবিক। আমাদের কাছে তো এই ধরনের লাইফস্টাইল যার হবে সেই প্রসিডিউর, মানে তার পয়সা নেয় কি না নেয় সেটা হলো অন্য কথা আর কি। যে কেউ যে প্রস্টিটিউশনের ডেফিনেশন কিন্তু আমরা অনেক সময় মনে করি যে শুধুমাত্র আলটিমেট কাজটা যারা আঞ্জাম দেয় তারাই প্রস্টিটিউট, তা না কিন্তু ব্যাপারটা।
যে কেউ যে ফর্মে তার শরীরকে প্রদর্শন করে অথবা বিক্রি করে উপার্জন করে সেই প্রস্টিটিউট। আমি আপনাদেরকে একটা ফেমাস ইসের কথা বলি, যদিও এটা ইরানিয়ান একজনের কথা, সেই জন্য সেটা যেন আমাদের মডেল না হয়। যেখানে উনি বলেন যে ব্লাইন্ড পার্সুট অফ মানি, ব্লাইন্ড পার্সুট অফ মানি মেক্স প্রস্টিটিউশন এ ওয়ে অফ লাইফ। যখন মানুষ অন্ধভাবে পয়সাই করবে, নো ম্যাটার কিভাবে, কিন্তু পয়সা উপার্জন করা দরকার, তখন তার লাইফটা প্রস্টিটিউশন, মেক্স প্রস্টিটিউশন এ ওয়ে অফ লাইফ। মানে পতিতাবৃত্তি, পতিতাবৃত্তি মানে কি, কেউ তার একটা পোজ দিয়ে সেটা বিক্রি করতেছে, শরীরই তো বিক্রি করলো, তার চেহারা বিক্রি করলো। চেহারা মানে তার আইডেন্টিটি, কিন্তু জাত। একটা মানুষের কোরআনের ভাষায় কি, চেহারা বলতে কিন্তু তার সত্তা বোঝানো হয়। যখনই চেহারার কথা বলা হয় কোরআনে, সত্তা বোঝানো হয়, মানে চেহারায় মানুষের আইডেন্টিটি, সেটা সে বিক্রি করতেছে। সে একটা পোজ দিতেছে অর্ধনগ্ন অবস্থায়, অথবা একটা গাড়ির উপরে বৈশা, বাংলাদেশের মতো দেশে গাড়ির উপরে বিকিনি সদৃশ্য জিনিস পরে গাড়ির শো হইলো না কয়েকবার। সে কি বিক্রি করতেছে এখানে, আর কি আর্ন করতেছে, কিসের বিনিময়ে কি আর্ন করতেছে? এটাই প্রস্টিটিউশন। ওই ওই ভাষায় যেটা বলছেন, ব্লাইন্ড পার্সুট অফ মানি মেক্স প্রস্টিটিউশন এ ওয়ে অফ লাইফ। এইভাবে আপনি দেখেন, মডেলিং বলেন, সিনেমা বলেন, নাটক বলেন, সবকটাই কিন্তু গ্রেডটা হলো আলাদা আর কি। মানে বডি বিক্রি, সবকটাই বডি বিক্রি, সেলফ বিক্রি। বডি না বলে আমি সেলফ বলি, সেলফ বিক্রি। সেলফ বলতে চেহারা এবং শরীর সহকারে আপনার যে আইডেন্টিটি আছে সেটা। এরপরে বলতেছেন, দ্য ফ্রেজ রক অ্যান্ড রোল itself has strong sexual connotation. Music, alcohol, and illicit sex grievously affect the society. আপনাদেরকে আগে বলছি, যারা পুরানো বসছেন আগের থেকে যারা আছেন তারা জানেন, নতুন যারা তাদেরকে বলতেছি যে, না, আমি আসলে আগে সব গ্রুপগুলোতে দিতাম না এই এই অ্যানাউন্সমেন্ট, এই ইসের কি বলে, হালকা অ্যানাউন্সমেন্ট দিতাম না। তো আমি দেখলাম যে আমাদের এখান থেকে আমাদের এক ভাই আছেন, উনি আরেকটা গ্রুপ আছে সৌদি আরবের বেস্ট গ্রুপ একটা, ওইটাতে এটা কপি করেন। তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আমি যে গ্রুপগুলোতে লুজলি আসি বা যে গ্রুপগুলোতে আমি কথা বলি, সেখানে আমি সবখানেই তেলে দিই এটা। তারপরে আমাদের বেশ বেশি সমাগম, আমার মতো জাহিল মানুষের কথা শুনতেও বেশ কয়েকজন আছেন আজকে, বা আগে গত দিনে ছিলেন, যেটা আরিফুজ্জামান পুলক বললেন একটু আগে। তো রক অ্যান্ড রোলের কথা আমি আগেও বলছি যে সিক্সটিজে যখন বিটলসরা নতুন নতুন ট্রেন্ড অফ আনলো, যখন আপনার নতুন ট্রেন্ডটা যখন নিয়ে আসলো, তখন ইউকের বাবা মারা রাস্তায় নামছেন যে তাদের ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে এইটার জন্য। তো আহ, বলতেছেন যে এই জিনিসগুলা সোসাইটিকে খুব সাংঘাতিক রকম এফেক্ট করে। এই যে ইউকের যে এই যে এমনিতেই ইউকেতে এই ট্রেন্ড ছিল আগের থেকে, বাস্টার্ড প্রডিউস করার, যে এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে, তখন যখন তারা ইসের সংখ্যা কমে গেল, আপনার কি বলবো, মানে যখন পুরুষের সংখ্যা কমে গেল, তখন তারা এই সেকেন্ড বিয়ের অপশন না করে, অপশনে না গিয়ে আল্লাহ প্রদত্ত সেকেন্ড বিয়ে বা একাধিক বিয়ে পুরুষ করবে, এই অপশনে না গিয়ে তারা যে পথটা ধরলো, সেই পথ থেকে তো আস্তে আস্তে কি হলো, আস্তে আস্তে আপনার আহ বিয়েটাই রিডান্ডেন্ট হয়ে গেল, মানে বাহুল্য হয়ে গেল বিয়েটা। এবং বাহুল্য হয়ে যাওয়ার ফলশ্রুতিতে আপনার বাহুল্য হয়ে ফলশ্রুতিতে কি হলো, আপনার এই যে বাস্টার্ড প্রডিউস করার যে ট্রেন্ডটা, এটা চলে আসলো। কিন্তু সেই সোসাইটিও বলতেছেন যে মিউজিক, অ্যালকোহল, ইলিসিট সেক্স গ্রিভিয়াসলি এফেক্ট দ্য সোসাইটি। সেই সোসাইটিও কিন্তু এই যে 66-এর, 64, 65, 66-এর পরে ব্রিটলসদের এই যে নতুন ট্রেন্ড অফ মিউজিক অ্যান্ড রক অ্যান্ড রোল এগুলো আসার পরে যেভাবে আহ, আমূল পরিবর্তিত হয়ে গেছে, যে বললাম তো যে একটা একটা ফ্যামিলির তিনটা ভাই বোনের তিনটা সারনেম, প্রত্যেকটা আউট অফ ওয়েডলক, এবং চতুর্থ আরেকটা আসতেছে, সেটাও আরেকজনের। এই জিনিসটা কিন্তু এই ট্রেন্ডটা আসার পরে হয়েছে। এইরকম ছিল না, ইভেন ইংল্যান্ডও এরকম ছিল না। যাই হোক, it must be noted that in Islamic teachings, every form of music is haram, whether whether it be religious, classical, traditional, country, pop, rock and roll, jazz, heavy metal or rap, যা কিছু আছে সবকটা হারাম ইসলামিক ইসে।
কিন্তু মিউজিককে তারা এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, মিউজিক ইন্ডাস্ট্রিটা অনেক পয়সার জায়গা, অনেক অনেক ইনফ্লুয়েন্সিয়াল, এমন একটা জায়গায় নিয়ে গেছে যে আমেরিকান সোসাইটিতে আমার কাছে একটা ছোট্ট ক্লিপ আছে মুখতার মাগরাবির 7 মিনিট, মানে খুঁজলে পাবো আর কি। আমি ওখানে উনি যেটা বলছেন যে কেউ মিউজিক শুনবে না, এটা মানে তাকে মানে আমেরিকান সোসাইটিতে মানে মানে ব্রিদিং বন্ধ করার মতো একটা ব্যাপার, মানে শ্বাস নিও না এরকম একটা ব্যাপার। কাউকে শ্বাস নিও না বললে সে যেরকম বলবে যে অফেন্ডেড ফিল করবে যে এটা কি সম্ভব নাকি, যে মিউজিক শুনবে না, এটা এরকম একটা ব্যাপার হয়ে গেছে। অথচ এরকম ছিল না, এরকম হওয়ার কথা না। এগুলো তো আপনি জানেন সব আর্টিফিশিয়ালি। মিউজিকের কথা আমি বলছি না, মিউজিক কিন্তু অঙ্ক আসলে। যেসব মানুষ মিউজিক বানায় তারা কিন্তু বসে বসে অঙ্কর মতো করে এই করে যে কোনটা মানুষের ভিতরে কি এফেক্ট আনবে, সেগুলা কিন্তু তাদের তাদের কাছে সায়েন্স, তাদের কাছে অঙ্ক, তাদের কাছে প্র্যাগমেটিজম, এগুলোর সাথে কিন্তু সুকুমার বৃত্তির কোনো সম্পর্ক নেই। আগেই আপনাদেরকে আমি বলছি, আরেকদিন বলছি যে আমরা যখন বড় হচ্ছি তখন শুনে বড় হয়েছি যে যারা মিউজিক এবং ফুল ভালোবাসে না তারা মানুষ হত্যা করতে পারে, অনায়াসে মানুষ হত্যা করতে পারে, এরকম কথা শুনে আমরা বড় হয়েছি। জানি না কথার অরিজিন কি, কোনো রথি মহারথীর কথা হইতে পারে, আই ডোন্ট নো। কিন্তু আমি তো আমার জীবন দিয়ে দেখছি বা আমার আমার জীবনের এক্সপিরিয়েন্স থেকে দেখছি যে ব্যাপারগুলা ঠিক উল্টা। যারা মানুষ হত্যা করে তাদেরই মিউজিক এবং ফুলের দরকার হয়। আমি জার্মানি এবং জাপানের কথা বলছি। এই দুইটা দেশে আমি দেখছি মানুষ অত্যন্ত মিউজিক প্রেমিক, বিশেষ করে ক্লাসিক্যাল মিউজিক। এই সুবার্ট, মোজার্ট বা এই মার্কা যে আহ, আমরা যেটাকে পোচানো বলি আর কি, অর্থাৎ অনেক ভায়োলিন টায়োলিন বা ভায়োলিন চেলো এগুলার ইউজ করে যে মিউজিক গুলা হয়, ক্লাসিক্যাল মিউজিক ওদের যেটা, সেটা কিন্তু সবচেয়ে বেশি কদর জার্মানিতে, এবং জার্মানিতে বেশিরভাগ মিউজিশিয়ানের জন্ম। আর জাপানেও সেটার খুব কদর। ফুল, এভরি জার্মান হাউস সামনে ফুল আছে, ফুলের মানে ফুলের জীবন্ত ফুলের গাছ আছে, এবং একটা বেড আছে যদি পসিবল জায়গা যদি থেকে থাকে। বিশেষ করে ধরেন হামবুর্গ, আমি যেসব জায়গাগুলো বেশি গেছি আর কি, হামবুর্গ, ব্রেমেন, ব্রেমার হেভেন, এইসব জায়গাগুলোর কথা বলতেছি। যারা গেছেন তারা জানেন। এভরি জাপানিজ হাউস, জাপানিজদের জায়গার খুব টানাটুনি, বিশেষ করে টোকিওতে। আর টোকিওতে জায়গা তো আপনি এখানে একজন ভাই আছেন জাপানের থেকে জয়েন করছেন, ওসাকায় থাকেন। তো টোকিওতে যেমন মানে আপনার ইঞ্চি মেপে, বিছনা মেপে ই হয় আর কি, অত্যন্ত এক্সপেন্সিভ জায়গা, থাকার জায়গা বাই। বাট একটু সাবার একটু বাইরে দেখবেন প্রতিটি জাপানিজ বাড়িতে গাছে মানে মানে ফুলের একটা আয়োজন আছে, ফুল গাছের আয়োজন আছে। তা আমি দেখছি ঠিক উল্টাটা, যারা হত্যা করে তাদের ফুল এবং ইসের দরকার হয়, কি বলে, গানের দরকার হয়। নট দ্য আদার ওয়ে রাউন্ড। মানে গান এবং ফুল ভালো না বাসলে হত্যা করতে পারবে মানুষ, তা না, উল্টাটা দেখছি আমি। যাই হোক, এভরি ফর্ম বলতেছেনি হারাম ইসলামিক ইসে, এবং এটার উপর ইউভন রিডলি, তার একটা সুন্দর লেখা আছে, গ্রোয়িং আপ ইন দ্য পপ কালচার বা এরকম কিছু আমার কাছে আছে। আমি দেখি নেক্সট দিন। আসলে এই দুইটা জিনিস মাল্টিটাস্কিং করতে পারি না আমি। যখন এই জুমে বসছি তখন যে ক্লিক করে আবার ওইখান থেকে একটা লিঙ্ক আনবো, এটা পারি না আমি সব সময়। বা একদম হাতের কাছে থাকলে অন্য কথা, তা রেডি রাখলে পরের দিন আমি দিব না ওইটা। ইভন রিডলি আমাদের গ্রুপে আছে, মানে আমাদের মেল গ্রুপ যেটা আইসিডিবিডি, সেখানে এটার লেখাটা একাধিকবার দেওয়া হয়েছে। খুব সুন্দর লেখা। উনি কনভার্টেড মুসলিম হয়ে উনি বুঝছেন যে ইউকে ইউকে বেসড মুসলিমরা কোথায় মানে আল্লাহর নামে অনেক কিছু দাওয়াতি কাজ করে টেরেও কোথায় তারা পা পিছলে যাইতেছে, সেটা ই করছেন আর কি। ওই যে সামি ইউসুফের কোন একটা প্রোগ্রামের বর্ণনা দিচ্ছেন বা এই ধরনের জিনিস আর কি। তো আমাদের ওই এই জন্য আমি বলছি আগেও বা আবার বলতেছি, আমার জানা মতে বাংলাদেশের একমাত্র স্কুল, স্কুল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট বা এসসিডি, যেখানে কোনো নাশিদ হয় না, যেখানে কোনো গজল হয় না, যেখানে কোনো ইসলামী সঙ্গীত দিয়ে কোনো প্রোগ্রাম হয় না, অনলি স্কুল। মানে 100% মাদ্রাসা যেগুলোতে আমি গেছি সেখানে গজল হয়, ইসলামিক গান হয়, বা আহ, দুধের স্বাদ ঘোলে মেটানো হয়। কেন? এর পড়াশোনা করার দরকার আছে। কেন সেটাও করব না আমরা? পড়াশোনা করলে এই যে যে পড়াশোনা আমরা আছি, এটা দেখলে এটাতে আমরা আগামীতে মানে সামনের দিকে দেখবো যে কেন আমরা ইসলামী গান বলে কিছু এন্টারটেইন করব না। সকল নাশিদ যেগুলো, এগুলো যে নাজায়েজ, এগুলো যে ঠিক না, সেগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। In this chapter, the relationship of music and singing, গান এবং মিউজিক সিঙ্গিং আলাদা বললে আমরা বুঝবো যে একখানে ইনস্ট্রুমেন্ট বোঝাচ্ছেন আর এখানে গলা ভোকাল বোঝাচ্ছেন। আলাদা যখন বলবেন, আর শুধু মিউজিক বললে আমরা এটার ভিতর দুইটাই বুঝবো আর কি। অনেকটা ইসলাম ইমানের মতো ব্যাপার। আমরা যখন শুধু ইসলাম বলি তখন ইসলামের ভিতরে ইমান আছে, ইমান ইনক্লুডেড। কিন্তু যখন আলাদা করে বলি ইসলাম এবং ইমান, তখন কিন্তু দুইটা টু ডিফারেন্ট থিংস, আলাদা জিনিস এটা। তো এই এই আর কি, যখন ওনারা আলাদা করে বলবেন তখন আমরা মিউজিক এন্ড সিঙ্গিং টু সেক্স এন্ড ড্রাগস,
যৌনতার সাথে এবং ড্রাগের সাথে, ইনটক্সিকেন্টের সাথে উইল বি ডিসকাসড ইন ডিটেলস। এই চ্যাপ্টারে আমরা সেটা নিয়ে আলোচনা করব, যে এইগুলার একটার সাথে একটা যায়, একটা ছাড়া একটা জমে না, একটা ছাড়া একটা চলে না। আর আমরা এটার জন্য আমাদের পিএইচডি করার কোনো দরকার নেই। আমাদের দেশ ইন্ডিয়া, পাকিস্তান, এইসব দেশগুলার যারা মিউজিক ইন্ডাস্ট্রিতে আছে তাদের লাইভ দেখলে আমরা বুঝবো, যারা মুভি মিউজিকের ইন্ডাস্ট্রিতে আছে তাদের লাইভ দেখলে আমরা বুঝবো যে তারা মানে এগুলো কত সত্য, কত সত্য কথা। আচ্ছা, রিলেশনশিপ অফ গিনা অ্যান্ড জিনা, আমরা এটা নিয়ে একটা ফ্রেজ আগেই পড়ছি, আরবি ফ্রেজ, খুব সুন্দর আরবি একটা ফ্রেজ, গিনা এবং জিনার, জিনার ভিতরে যেই গিনা বলতে আমরা যেটাকে গান বাজনা বলি, আমরা যে বলি না গান বাজনা, আমরা যে সেন্সে গান বাজনা বলি সেটাই হচ্ছে আপনার গিনা বলতে সেটাই বোঝায়। সিঙ্গিং অর রেজিং ওয়ান্স ভয়েস, শব্দগত অর্থ। এই কোরআন হাদিসে আসছে এই টার্মটা, আমরা দেখব পরে, বা আগেও আমরা দেখছি। তো যাই হোক, তো বলতেছেন যে মিউজিক এবং ফর্নিকেশনের ভিতরে মিউজিকের সাথে ব্যভিচার, যেটা বলি, সুন্দর টার্ম খুঁজতেছি যেটা ভদ্র হবে, কারণ একটা খারাপ শব্দ বারবার ইউজ করতে ইচ্ছা করে না, সুগার কোটেড হবে আর কি, একটু সেরকম শব্দ খুঁজতেছি। ব্যভিচার সুন্দর শব্দ, মানে অত অত লাগে না আর কি, বাকি যে টার্মগুলো সেগুলা যেরকম তো যাই হোক, আপনার ইমরান বিন হুসাইনের বর্ণনায়, তিরমিজির হাদিস, কিন্তু সহি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেনশন অ্যাবাউট দ্য পিরিয়ড টুয়ার্ডস দ্য এন্ড অফ টাইম, শেষের দিকে, সময়ের শেষের দিকে বা শেষ জামানার দিকে বলছেন, when singing women and musical instruments become prevalent, যখন গায়িকা এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বা আপনার যন্ত্রপাতি, বাদ্যযন্ত্র যেটাকে আমরা বলি, become prevalent, মানে সবখানে পাওয়া যাবে বা সবখানে দেখা যাবে, and drinking alcohol becomes common, এই দিয়ে উনি বর্ণনা করছেন যে শেষের দিকে, অর্থাৎ কিয়ামতের আগে বা ধ্বংস ধ্বংসোন্মুখ যখন মানবতা বা পৃথিবী, তখনকার কথা বলতে গিয়ে বলছেন। অলরেডি সেটা খুব আমরা দেখতেই পাচ্ছি। এ, বড় বড় প্রোগ্রাম টোগ্রাম গুলো বাদই দেন একদম, এখন তো আমাদের পাড়ায় দেখি, আমরা আমরা একটা মধ্যবিত্ত পাড়ায় থাকি, মধ্যবিত্ত, একেবারেই মধ্যবিত্ত বা ফ্রিঞ্জেসে বলতে পারেন, মানে নিম্ন মধ্যবিত্ত আছে, উচ্চ মধ্যবিত্ত আছে, সবই আছে এখানে, মানে প্রান্তিক মধ্যবিত্ত প্রান্তগুলাও আছে, এরকম একটা পাড়ায় থাকি। তারপর গ্রিন রোডে, তারপর দেখা যায় যে যে কোনো একটা বিয়ে শাদিতে একটা ফিমেল সিঙ্গার নিয়ে আসছে, সেটা ওই মানে একেবারে বেস ইনস্টিংক্ট, মানে জানোয়ার সুলভ যে মিউজিক গুলা সেগুলোর সাথে চিৎকার করে গান গাইতেছে, মানুষজন হাই হুল্লা করতেছে, মানে একজনের বিয়ে হবে, তারা বৈধভাবে একত্রে ইন্টিমেটলি থাকার সুযোগ পাবে, সেটার আহ, ব্যবস্থা করতে গিয়ে অনেকের অবৈধভাবে আহ, ভাব বিনিময়ের ব্যবস্থা করে দেওয়া হয় আর কি। ছেলে মেয়েরা একত্রে এক জায়গায় গান হই হুল্লার চলতেছে, ছেলের গায়ে মেয়ে হলুদ মাখাইতেছে, মেয়ের গায়ে ছেলে মাখাইতেছে, এন্ড সো অন। আজকাল মদও খায় আমাদের এইসব ইস্যুগুলোতে, মানে আমি গ্রাম অঞ্চলের একটাই পড়ছে, বিয়ে উপলক্ষে মদ খায় মেয়েরা মরে গেছে, মানে ছেলে মেয়ে মরে গেছে আর কি, ওই বাজে মদ খাইছে গ্রাম অঞ্চলে কোথাও, বিয়ে বা হলুদে আনন্দ ফুর্তি করতে গিয়ে মদ খেতে গিয়ে মেয়েরাও মরে গেছে। মেয়েরাও মদ খায় আজকাল, মানে এই সিগারেট মদ এগুলো আমরা মেয়েদের বেলা একটু চিন্তা করতে একটু সময় লাগে, আমাদের সোসাইটি না দুনিয়ার সবখানেই সময় লাগে, কিন্তু আমাদের দেশে এখন সেটাও আছে। তো এখানে বলতেছেন, আগেই এটা করছেন, এটা আগে কোট করছেন, আবার করতেছেন এখানে, আল ফুয়াদ, সরি আল আল মাফ করবেন, ফুদাইল ইবন ইয়াদ, আল ফুদাইল ইবন ইয়াদ, তার একটাই তার একটা করছেন, কি বলে, তার একটা উদ্ধৃতি আমরা আগে পড়ছি, এই বইয়ের আগে পড়ছি, আবার পড়তেছি। রিনা ইজ প্রিলুড টু জিনা, মানে রিনা লিডস টু জিনা, এই কথা বলছেন আর কি উনি, একদম সত্যি কথা। মানে যারা ইউরোপ আমেরিকার নাইট ক্লাব গুলা সম্বন্ধে জানেন, দেখছেন,
নাইট ক্লাবে আমার একটা ধারণা ছিল যে মানে নাইট ক্লাব কথাটার মানে যখন ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের রেফারেন্সে চিন্তা করবেন, তখন নাইট ক্লাব কথাটার মানে বোঝায় যে এটা মানে নিষিদ্ধ জায়গায় নিষিদ্ধ মানুষরা সব যায়। আহ, ইংল্যান্ডে বা ইউরোপে কিন্তু ব্যাপারটা তা না। আপনার ঘরের বউকেও আপনার পাশের নেইবারকে দেখবেন যে ওখানে দেখা হয়ে গেল আপনার সাথে, বা উনি যাচ্ছেন, উনি ঢুকতেছেন। তো আহ, এই ব্যাপার আর কি। যাই হোক, তো ঘৃণা ইজ এ প্রিলুড প্রিলুড মানে জাস্ট প্রিপারেটরি ব্যাপার, বা যেটা ভূমিকা করে, বা পথ আর কি, বা ভিত্তিপ্রস্তর স্থাপন করে জিনার জিনার রাস্তা করে দেয়, সোজা কথা। সিঙ্গিং ক্যান অ্যাক্ট এজ এ ল্যাডার টু অ্যাডাল্টারি। অ্যাডাল্টারি মানে হচ্ছে ব্যভিচার, ল্যাডার সিঁড়ি। তো গানটা হচ্ছে একটা সিঁড়ি। মিউজিক এন্ড সিঙ্গিং ইগনাইট দ্য সেনজুয়াল ডিজায়ার অফ এ পার্সন। গান বাজনা কি করে? সেনজুয়াল ডিজায়ার, আপনার ভিতরে কাম ভাবের উৎপত্তি হয় সেটার থেকে। অলবিট ইন এ ফাইনার ওয়ে হইতে পারে। এগুলো অনেক সময় খুব ফাইন হয়, অনেক সময় খুব কোর্স হয়। যেমন রক অ্যান্ড রোল, জ্যাজ বা র্যাপ, এগুলো খুব কোর্স, ঠিক আছে। আহ, রবীন্দ্রসঙ্গীত হয়তো খুব ফাইন, বাট বা মানে ডিপেন্ড করে মানে কোনটা কি। পল্লীগীতি হয়তো একটু ফাইন, বা কোনোটা কোর্স কোনোটা ফাইন, কিন্তু ব্যাপার একই। অ্যান্ড দিস ক্যান আলটিমেটলি এন্ড উইথ ব্যাড কনসিকুয়েন্সেস। এটা আলটিমেটলি কি হবে? একটা খারাপ পরিণতিতে নিয়ে যাবে। ওই যে আমরা শুরুতে কি বলছিলাম, যে মনের বা চিত্তের বা অন্তরের মদ হচ্ছে মিউজিক, তাই না? মানুষকে নেশাগ্রস্ত করে ফেলে। নেশাগ্রস্ত করে তো মানুষের সেন্স, আমরা ওই যে সাইন্টিফিক জিনিসগুলো পড়ছি আগে, যে তার সেন্সগুলো আর কাজ করে না। সে আর ফাইনার জিনিসগুলো দেখতে পারে না, ভালো মন্দের তফাৎ করতে পারে না। গা ভাসায় দেওয়ার একটা টেন্ডেন্সি আসে। এই কতগুলো পড়ছি আমরা, আবারও পড়বো হয়তো সামনে। তো আমরা পড়ে আসছি এগুলা। তারপর বলতেছেন, মোস্ট সং স্পিক অফ প্রিম্যারিটাল রিলেশনশিপস অ্যাজ এ নর্ম। 90% বা 95% বা আরো বেশি হইতে পারে গানের উপজীব্য কি? প্রিম্যারিটাল বা এক্সট্রা ম্যারিটাল। পুরা বৈষ্ণব পদাবলী যেটা আছে, কীর্তনের যে মহারাজ্য যদি বলি, বা মানে সাম্রাজ্য যদি বলি, সেটা কি? উপজীব্য কি? ব্যভিচার, অফকোর্স, এক্সট্রা ম্যারিটাল রিলেশন। এভাবে মানে প্যাশনেট লাভ যেটাকে আমরা বলি, প্যাশনেট লাভ বলতে আমরা অ্যাকচুয়ালি, যদিও যে কোনো একটা জানেন প্রেমের গল্প, আপনাকে বললো কি এটা একটা প্রেমের গল্প, কি মনে আসবে আপনার? হাজব্যান্ড ওয়াইফের প্রেম বলতেছে নাকি এখানে? প্রশ্নই ওঠে না এখন। হাজব্যান্ড ওয়াইফের বললে তো এটা প্রেম হয় না। মানে প্রেম হয় না মানে আমরা প্রচলিত সেন্সে আমাদের মাথায় প্রেমের গল্প, ভালোবাসার গল্প বলতে যা আসে, সেটা হচ্ছে আইদার এক্সট্রাম্যারিটাল অর প্রিম্যারিটাল। আমাদের দেশে এখনো প্রিম্যারিটাল, আস্তে আস্তে এক্সট্রাম্যারিটালও উপজীব্য চলে আসছে ইন্ডিয়ার বদৌলতে। ভারতীয় বন্ধুত্বের সাহিত্য, বন্ধু দেশ থেকে যে সাহিত্য ফ্লো আছে এখানে, যে নাটকের ফ্লো, সিনেমার ফ্লো, তাতে এক্সট্রা ম্যারিটালে চলে আসছে। কিন্তু যখনই কেউ যদি আপনাকে বলে যে ও এটা একটা মিষ্টি প্রেমের গল্প, একটা কথা আছে না, মিষ্টি প্রেমের গল্প, আপনার মাথায় কি আসে? আপনার মাথায় কি আসে? হাজবেন্ড ওয়াইফের প্রেমের গল্প বলতেছেন, প্রশ্নই ওঠে না আসে। তো প্যাশনেট লাভ হচ্ছে ইউজুয়ালি কি? একটা গল্প, প্যাশনেট লাভ নিয়ে গল্প, লাভ নিয়ে গল্প হয়, ঘটনা হয়, হ্যাঁ, নাটক হয়, সিনেমা হয়। কিন্তু ম্যারিড লাভ নাকি তা হয় না। ম্যারিড লাভ হচ্ছে, বা দাম্পত্য জীবনের যে ভালোবাসা, সেটা হচ্ছে একটা ওয়ে অফ লাইফ। আর প্যাশনেট লাভ যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে একটা ঘটনা বা দুর্ঘটনা, একটা নাটক বা একটা সিনেমা, বা একটা গল্প বা একটা উপন্যাস। গল্প বা উপন্যাস হয় প্যাশনেট লাভ নিয়ে। আর ম্যারিড লাভ যেটা, বিবাহিত জীবনে যে ভালোবাসাটা থাকার কথা, থাকা উচিত, যেটা আল্লাহ চান আমাদের কাছে, বা আল্লাহ যে জন্য আমাদেরকে করছেন, মানে যে জন্য আমাদেরকে মানে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছেন, আমরা যেন সাকিনা লাভ করতে পারি, সেই যে ম্যারিড জীবনের যে কম্প্যাশনেট লাভ, যেটা প্যাশনেটের উল্টা, যেটা
ওভার দ্য পিরিয়ড অফ টাইম যেটা স্নেহ মায়া মমতা যেটা গ্রো করে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে, সেটা একটা ওয়ে অফ লাইফ। সেটা একটা ইনসিডেন্ট না, সেটা একটা নাটক না, সেটা একটা দুর্ঘটনা না, সেটা একটা ঘটনা না। হ্যাঁ, সেটাতে গল্প থাকে না। ট্রেনে দেখা হইলো, বাসে দেখা হইলো, ওইখানে ধাক্কা লাগলো, আছে না? গল্পগুলো তো এইভাবেই হয়। তো গল্প বলতে যা বোঝায়, অ্যান্ড বাই এক্সটেনশন গান বলতে যা বোঝায়, অল অফ ইট ইজ প্যাশনেট লাভ, বা ম্যারিটাল, প্রিম্যারিটাল বা এক্সট্রা ম্যারিটাল লাভ, সেটা হলো উপজীব্য। এটাই বলতেছেন এখানে। মোস্ট সং স্পিক অফ প্রিম্যারিটাল রিলেশনশিপস অ্যাজ এ নর্ম। এটি স্বাভাবিক। As mentioned previously, if we go through the history of Western fine arts and look at the paintings of any period of art, we will see musical instruments, women, and alcohol depicted together because music, fornication, and drugs are related to each other. আমরা যদি কোনো পেন্টিং দেখি, তাহলে আমরা দেখব যে সেসব পেন্টিং এ দেখা যাবে যে মেয়ে মানুষ আছে, মদ আছে, এবং বাদ্যযন্ত্র আছে, একসাথে আছে। এরপর একটা উদ্ধৃতি দিতেছেন, এটা আমার খুব প্রিয় একজনই, যার লেখা বই হচ্ছে, আমরা একটা সিরিজ করছি, ডিস্টার্বার্স অফ দ্য হার্ট, ইবনুল জাওজি। তার খুব ফেমাস একটা বই আছে, তালবিস ইবলিস, দ্য ডেভিলস ডিসেপশন। আমাদের দেশে পাওয়া যেত আগে বইটা, আমি কিনছিলাম, কেউ একজন নিয়ে আর ফেরত দেয় না আমাকে। যে আমি বলছিলাম না আরেকদিন যে আমি বই দিতে চাই না কাউরে, বই দেই না আমি সাধারণত। তো এই বইটা আমার একটা মিসিং বই আর কি। যখন এই বইটার নাম আসে, আমার ওই কষ্টটা আমার বুকে আসে যে কাউরে বই দিছিলাম এবং সে ফেরত দেয় নাই, আর আমি জোগাড় করতে পারি নাই। তারপরে একসময় পাওয়া যেত, এই নিউ মার্কেটে একটা দোকান ছিল, বন্ধ হয়ে গেছে দোকানটা, ওইটাতে পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না। পাওয়া যায় মানে কষ্ট করে ই করতে হয় আর কি, ওই দারুসালাম বা ওইসবে খোঁজ করতে হবে। তালবিস ইবলিস আপনারা কালেক্ট করতে পারেন, কালেক্টেবল। ইবনুল জাওজি, ইবনুল জাওজি 300+ বই আছে, 300-র বেশি বই লিখে গেছেন। তার ভিতরে একটা হচ্ছে এটা, একটা আমরা যেটা পড়লাম, ডিস্টার্বার্স অফ দ্য হার্ট। ওটা আমাদের সিরিজ আছে, আমাদের গ্রুপের ইসে, আমাদের ইসে আইসিডি চ্যানেলে লাগানো আছে। উনি লিখছেন, উনি কিন্তু 597 হিজরিতে মারা গেছেন না, মানে অনেক আগের স্কলার, এখন থেকে ধরেন রাফলি 900 বছর আগের, বা 800 প্লাস, 800-900 বছর আগের স্কলার। There are two harms added together in singing. দুইটা ক্ষতি সিঙ্গিং এ একসাথে যুক্ত হয়। On the one hand, it diverts the heart from the remembrance of greatness of Allah. আল্লাহর জিকির থেকে এটা আপনাকে সরায় নেয়। যে হার্টে মিউজিক থাকে সেই হার্টে আল্লাহর জিকির খুব ডিফিকাল্ট টু অ্যাকোমোডেট, সম্ভব না। যে ব্রেনে মিউজিক থাকে সেই ব্রেনে কোরআন অ্যাকোমোডেট করা খুব ডিফিকাল্ট, সম্ভব না। ব্রেনটাকে আগে খালি করতে হবে কোরআনকে ঢুকাইতে হলে, হার্টটাকে আগে খালি করতে হবে আল্লাহকে মানে উপযুক্ত আসন দিতে হইলে। অন দ্য আদার হ্যান্ড, ইট পারসুয়েটস দ্য, একটা হলো যে আল্লাহ রিমেম্বারেন্স থেকে দূরে সরে যাবেন আপনি। আপনি দেখবেন মানুষ কত রাত জেগে, এই যে আহ, ইসের প্রোগ্রাম গুলো হয় যেগুলো যাত্রা পালা বা গান, দেখবেন রাত্রে বেলা হইতেছে, অর্ধরাতে, ভাত ভাত খায়া, মানে শীতের রাতে আপনার খাওয়া দাওয়া কইরা মানুষ এখানে গিয়ে জড়ো হইতেছে। হিন্দুদের ভিতর বেশি আছে এটা, আমাদের বাই এক্সটেনশন আমাদের ভিতরে আছে, পালা গান, এটা গান ওইটা গান হয়। It is known that among all the material pleasures, the strongest one is the pleasure of intimacy of man and woman. জাগতিক যত, পার্থিব যত সুখ আছে, সুখানুভূতি আছে, তার ভিতরে স্ট্রংগেস্ট হচ্ছে আহ, মানে নারী পুরুষের পারস্পরিক সম্পর্কের যে ইন্টিমেসির যে প্লেজার, সেটা ইবনুল জাওজির কথা আমরা পড়তেছি। However, this pleasure is completed only when there is continuous novelty and uniqueness in it. এই প্লেজারের পিক আসবে যদি নতুনত্ব থাকে সেটাতে, বা ইউনিকনেস থাকে, একঘেয়ে না হয়। And it is obvious that it is not possible to get such novelty in a halal way. আর এই নতুনত্ব আস্বাদন করাটা হালাল ওয়েতে সম্ভবই না। ঠিক আছে, হালালের ভিতরে যখন থাকবেন আপনি, হয়তো এই পিক প্লেজারটা আপনি পাবেন না, বা এই নতুনত্বের প্লেজারটা পাবেন না, কিন্তু আপনার লাইফটা ব্যালেন্স থাকবে। আপনি আপনি
একটা বিকৃত মস্তিষ্কের লাইসেন্সিয়াস যেটা আমরা বলি, অথবা ডিবচারিতে হবেন না, ইনভলভ হবেন না। আপনার জীবনটা ব্যালেন্স থাকবে। আপনি বাবা হবেন, আপনি ভাই হবেন, আপনি হাজবেন্ড হবেন, আপনি দাদা হবেন, আপনি চাচা হবেন, আপনি একটা ফ্যামিলির উপার্জন কি বলে মানে প্রোভাইডার হবেন, যিনি উপার্জন করে নিয়ে আসেন, অ্যান্ড সো অন। আপনার সব রোলগুলো আপনি পালন করবেন। কিন্তু যারা ওই সাইডে চলে যায় তারা শেষ পর্যন্ত কি হয়, এই সমস্ত কোনো রোলই তার লাইফে আর থাকে না, শুধু ওই একটা ব্যাপারই থাকে, হাউ টু এনজয় লাইফ ইন মানে কার্নাল ডিজায়ার যেটাকে আমরা বলি। কার্নাল ডিজায়ার, কারণ কথাটা তো মাংস বোঝায় আর কি, মানে রক্ত মাংসের যে ডিজায়ার যেটা, সেটা ফুলফিল করাটাই একমাত্র তার লাইফেরই হয়ে যায়। দ্যাটস হোয়াট আই মেন্ট যখন আমি ইউরোপিয়ান সোসাইটির কথা বললাম যে তাদের কাছে বিয়েটা এখন বাহুল্য হয়ে গেছে। বিয়ের সাথে কি আসে? বিয়ের সাথে সংসার আসবে, ছেলে মেয়ে আসবে, তাদের স্কুলে পড়ানো আসবে, তাদের জন্য উপার্জন করা আসবে, ভাত কাপড় আসবে। কোনো কিছুর দরকার নেই, কোনো কিছুর দরকার নেই। আপনি যদি বিয়ে না করেন তাহলে আপনার সবকিছু এইগুলো কোনো কিছু সব বাইপাস করে গেলেন, আপনার শুধু প্লেজার প্লেজার এবং প্লেজার। কিন্তু সেটা থেকে কি হচ্ছে? ধ্বংস, ধ্বংস এবং ধ্বংস হচ্ছে তারা। আপনি জানেন এগুলা হয়তো আগে অন্যান্য ইসে আমরা আলোচনা করছি, পরে আবার করব। ইবনুল জাওজির এটার মাঝখানে আছে, আমরা শেষ করি। দেয়ারফর সিঙ্গিং পারসুয়েটস দ্য পারসন টুয়ার্ডস ফর্নিকেশন এন্ড অ্যাডাল্টারি। ইবনুল জাওজি বলতেছেন যে গান বাজনা মানুষকে নিয়ে যায়। পারসুয়েট করা মানে কি, মানে ইনসিস্ট করা, বা তাকে ফুসলায়, বা তাকে সেই পথে নিয়ে যেতে বাধ্য করে, বা যাইতে বাধ্য করে তাকে। দ্য পার্সন টুয়ার্ডস ফর্নিকেশন অ্যান্ড অ্যাডাল্টারি। ফর্নিকেশন অ্যাডাল্টারি, ফর্নিকেশন অ্যাডাল্টারি একটু তফাৎ। একটা ম্যারিড, অ্যাডাল্টারি বলতে আমরা ম্যারিডই বুঝি সাধারণত, ম্যারিড বুঝি, ব্যভিচার বুঝি। আর ফর্নিকেশন বলতে এমনি কমন ব্যভিচার বুঝি আর কি। যাই হোক, there is a deep connection between singing and fornication. গান বাজনার সাথে ব্যভিচারের একটা গভীর আছে, কানেকশন আছে। সিঙ্গিং is a temptation for the soul, whereas fornication is the biggest pleasure of the body. সিঙ্গিংটা হচ্ছে টেম্পটেশন ফর দ্য সোল, অন্তরকে টেম্পট করে এটা। আর ফর্নিকেশন ইজ দ্য বিগেস্ট প্লেজার অফ দ্য বডি, এটা হচ্ছে শরীরের সবচেয়ে চূড়ান্ত সুখ, সুখানুভূতি যেটা, সেটা খুব সুন্দর করে বলছেন অল্প কথার ভিতর। তালবিস ইবলিস বইয়ের ভিতর বলছেন। এই বইটা আমরা দেখি জোগাড় করতে পারি না, আমি বলছি আমার এক এইকে, উনি যদি পারেন আমাকে দিবেন। উনি কিনছেন কয়দিন আগে, এই 2-3 দিনের ভিতরে বললাম, গত 2-3 দিনের ভিতর। এই বইটাও আসলে কারেক্টেবল এবং হালাকা করারই, আমরা বোধহয় করছিলাম এক সময় অনেক আগে, এখান থেকে 2-1টা হালাকা বোধহয় করছিলাম আমরা আমাদের প্রথম দিকে, 2008-9 ওই রকম সময় হয়তো। এরপরে একজন আমেরিকান সাইকোলজিস্ট, স্কট পেক, তার নাম স্কট পেক। উনি এই একই ধরনের কথা বলছেন, তার একটা বই আছে, দ্য রোড লেস ট্রাভেল, যে পথ মানে মানুষ কম বিচরণ করে, যে পথে কম বিচরণ করা হয় বা কম বিচরণ করে, এই সেন্সটা আর কি। দ্যাট সেক্স রিমেইনস চার্মিং অ্যাজ লং অ্যাজ উই ফাইন্ড নোভেলটি ইন ইট। যতক্ষণ নতুনত্ব থাকে তখন মানে এই ব্যাপারটা, দাম্পত্য সম্পর্ক বা সংসর্গের ব্যাপারটা ইন্টারেস্টিং থাকে, নতুনত্ব যতক্ষণ থাকে। মিউজিক অ্যান্ড মিউজিক অ্যান্ড সিঙ্গিং এনকারেজ পিপল টু সিক সাচ নোভেলটি। মিউজিক এবং সিঙ্গিং মানুষকে এনকারেজ করে, উৎসাহিত করে খোঁজ করতে, নতুনত্বের খোঁজ করতে। যেটা আমি বললাম যে ইংল্যান্ডের একটা এক্সপিরিয়েন্সের কথা বললাম, যে প্রতি রাতে, সে প্রস্টিটিউট না, সে জাস্ট নর্মাল মানুষ, প্রতি রাতে নতুন একজন সঙ্গী নিয়ে বাড়ি যাচ্ছে, মদ খেয়ে অপকৃত হওয়ার পরে এবং মিউজিকের নেশায় বুধ হয়ে যাওয়ার পরে। It must be clarified here that Muslims are not puritanical in their attitude towards sex. মুসলিমরা কিন্তু পিউরিটান না, মুসলিমরা কিন্তু সেলিবাসি বা কৌমার্য কি বলে, ওই যে সন্ন্যাসী হওয়ার না, যে তারা জীবনে ওমেন টাচ করবে না, এটা কিন্তু মুসলিমদেরকে, এটা মুসলিমদের কোনো ভালো কোয়ালিটি না, বা এটা মুসলিমদের জন্য সাধু সন্ন্যাসী বা মানে কি বলবো নির্বাণা লাভের কোনো না, রাস্তা না, যে তারা জীবনে মেয়েদের দিকে তাকাবে না, টাচ করবে না, তা না। অফকোর্স এটা ওয়ান অফ দ্য, ইসলাম ইজ দ্য ওনলি মেজর রিলিজিয়ন যে অ্যাকনোলেজ করে
যে এটা মানুষের একটা বেসিক ইনস্টিংক্ট এন্ড ইট মাস্ট বি স্যাটিসফাইড অর ইট মাস্ট বি অ্যাড্রেসড, আর সেটা অবশ্যই, বাট ইন সার্টেন ওয়ে, হালাল ওয়ে অফ কোর্স। এরপরে বলতেছেন যে প্রাইমারি পারমিটেড ফর্মস অফ, মানে যেটা বিয়ের মাধ্যমে পারমিটেড সেক্স আর এনকারেজড বিটুইন লফুলি ম্যারিড হাজব্যান্ডস এন্ড ওয়াইফস। বাট একটা ব্যাপার কি, বিবাহিত হইতে হবে, বিয়ের বাইরে কোনো যৌনতা যেভাবে নাই, কোনো এন্টারটেনমেন্ট নাই। বলতে গেলে এন্টারটেনমেন্ট বলতে, বিনোদন বলতে, আমার তো একটা লেখাই আছে, বিনোদন মানুষকে কি ভুলিয়ে রাখে। এটা একটা লেখা বলতে, এটা একটা বইয়ের একটা অংশ। বইটার নাম হচ্ছে বাংলাদেশের মুসলিম সমাজে বিবাহ নারীবাদ, আমার একটা বই, কোঅপারেটিভ বুক সোসাইটির। এই বইটাতে একটা একটা অংশ আছে, বিনোদন মানুষকে কি ভুলিয়ে রাখে। তো সেখানে আমি বলতে চাইছি যে বিনোদন বলতে আমরা যা বুঝি প্রচলিত অর্থে এখন, তার অলমোস্ট অল অফ ইট শুধুমাত্র নিজের স্পাউজের কাছ থেকে নিতে হবে বা পাইতে পারেন আপনি। সেটা উনি গুনগুন করে গান গাইলেন আপনার জন্য, অথবা চেহারা, অথবা আমরা তো নানা ফর্মে এন্টারটেনমেন্টটা নেই আসলে, আমরা এগুলো রিয়েলাইজ করি না যে আমরা এই যে লিবিডো বা সেক্সের যে এলিমেন্ট গুলা, সেগুলো কিন্তু অনেক রকম সুগার কোটেড হয়ে বা অনেক রকম ছদ্মবেশে আমাদের ভিতরে ঢুকে না। আমরা একটা কণ্ঠস্বরের মাধ্যমে নেই, একটা হাসির মাধ্যমে, একটা আড্ডা ইয়ার্কি মারতেছি, কারো হাসি, কারো চাহনি, এই সব কিন্তু আসলে একটা জিনিসের ভ্যারিয়েবল। এই সব কিছু আপনি শুধুমাত্র আপনার আহ বিবাহিত যে সঙ্গী তার কাছ থেকে নিতে পারেন, তার বাইরে কোথাও থেকে নেওয়া হারাম ইসলামে। হ্যাঁ, কিন্তু আমরা এগুলা কি করি আমাদের প্রচলিত সমাজে, এই ভাবের হাসি ভাল লাগে, ওই ভাবের চোখের দৃষ্টিটা খুব ভাল লাগে, ওই ভাবের চুল ভাল লাগে, এইভাবে আমরা বড় হই না। আমরা তো আমাদের, আমরা যখন একটা বিয়ে যাই দেখবেন যে কত গপ্প আমাদের বিয়েতে মানুষ সাজে, মানে ট্র্যাডিশনাল বিয়ে, মুসলিম বিয়ে বা ইসলামিক বিয়ে বলতেছি না আমি, ট্র্যাডিশন বাংলাদেশের জেনারেল বিয়ে, মানুষ পার্লারে যায় সাজ, মানে যার বউ তো যায় বিয়েতে যারা যাবে প্রত্যেকে হয়তো, যারা একটু এফ্লুয়েন্ট, পার্লারে গেল, সাজগোজ করলো, দামি শাড়িটা পরলো, দামি গয়না, কি জন্য পরে? নিজের হাজবেন্ডের জন্য না, সেটা অন্য মানুষকে দেখানোর জন্য পড়তেছে সে। এবং ওই সমস্ত জিনিসগুলো সবকিছুর হলো এক্স এর ভ্যারিয়েবল। এক্স মানে হলো আপনার লিবিডো, লিবিডোর ভ্যারিয়েবল। নানা ফর্মে আপনি এটার ইটা আস্বাদন করতেছেন, কারো কণ্ঠস্বর আপনার ভালো লাগতেছে, কারো হাসি ভালো লাগতেছে, এন্ড সো অন, যা হোক। তো আমাদের শুধুমাত্র শুধুমাত্র between lawfully married husbands and wives. For example, Islam not only permits but encourages sexual foreplay between the spouses. পারমিট শুধু না, ইসলাম চায় যে একটা ঘন সম্পর্ক থাকুক, গভীর সম্পর্ক থাকুক হাজব্যান্ড ওয়াইফের ভিতর, এবং সেই জন্য যা যা করণীয় সেটা চায়, সেটা করতে পারেন। এবং আপনি খুব জেনে অবাক হবেন যে উইথ দ্য এক্সেপশন অফ টু থিংস অ্যাকচুয়ালি, মানে হাজব্যান্ড ওয়াইফের ভিতর অলমোস্ট অল অফ, মানে অল অফ দ্য ভ্যারিয়েশনস আর পারমিটেড উইথ দ্য এক্সেপশন অফ টু থিংস। এটা আছে আমাদের আলোচ্য বিষয় না, এই জন্য আমি এটাতে গেলাম না। তো বলতেছেন আদার পারপাস অফ ম্যারেজ ইনক্লুড কম্পেনিয়নশিপ, ফুলফিলমেন্ট অফ দ্য ন্যাচারাল আর্টিকেল, মানে মানে বিয়ের অন্যান্য এই কমফোর্ট, রিলিফ, এগুলো বলতেছেন। ইসলাম তো বললাম যে একমাত্র দিন যে অ্যাকনোলেজ করে যে মানে এই ইনস্টিংক্ট তাড়না বা রিপুর তাড়নাটা ফুলফিল করাটা হচ্ছে একটা মেজর কারণ যে জন্য আল্লাহ মেল এন্ড ফিমেল সৃষ্টি করছেন। যে আয়াতটা আসবে পরে, খুব ফেমাস আয়াত, সূরা রুমের 21 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন যে তোমরা যেন ট্র্যাঙ্কুইলিটি লাভ করতে পারো। আল্লাহ কেন আমাদেরকে করছেন, ছেলে এবং মেয়ে হিসাবে বানাইছেন? যেন আমরা সাকিনা লাভ করতে পারি, প্রশান্তি লাভ করতে পারি। আল্লাহ বলেন না কিন্তু যে সন্তান উৎপাদনের জন্য। ওয়ারিজ অন্য সকল রিলিজিয়ন বলবে যে ম্যারেজ বা ম্যারিটাল রিলেশন শুধু সন্তান উৎপাদনের জন্য। হ্যাঁ, সন্তান উৎপাদন অবশ্যই এটা একটা ডিজাইন বা এটার একটা ন্যাচারাল পরিণতি, বাট আল্লাহ কিন্তু বলছেন যে ট্র্যাঙ্কুইলিটির জন্য বলছেন কোরআনে, প্রশান্তি লাভের জন্য। এই যে প্রশান্তি লাভের ব্যাপারটা, এটা যে একটা ভালো ব্যাপার, এটা যে একটা ন্যাচারাল ব্যাপার, এটা যে একটা মানে রিকমেন্ডেড ব্যাপার, এটা কিন্তু ইসলাম যেভাবে বলে আর কোনো মেজর রিলিজিয়ন এভাবে বলে না। আপনি ক্রিশ্চিয়ানিটি দেখবেন, ক্রিশ্চিয়ানিটির সেন্সটাই হচ্ছে এরকম, বা মানে টোনটাই হচ্ছে এরকম, যে এটা অত্যন্ত বাজে একটা ব্যাপার। কিন্তু আল্লাহ যেহেতু ডিজাইন করছেন প্রক্রিয়েশন থ্রু দিস অ্যাক্ট, সুতরাং এটা আপনার ঠিক আছে, মানে এটা হইতে পারে, হইতে পারে মার্কেট একটা সেন্স আর কি। কিন্তু বেস্ট ক্রিশ্চিয়ান কারা?
বেস্ট ক্রিশ্চিয়ান হচ্ছে যারা এগুলো থেকে দূরে থাকে এবং এগুলোর ঊর্ধ্বে, একদিকে নানরা আর একদিকে বিশপরা। এটার পরিণতিতে দেখতেই পাইতেছেন এখন কি, মানে কিসব স্টোরি উঠে তাদের নিয়ে। তারা অস্ট্রেলিয়াতে একবারটা অনেক বড় ছিল, তারে তো এই কয়দিন আগে তারে বোধহয় মুক্ত করছে, মানে অব্যাহতি দিচ্ছে সব, মানে আন্ডার এজ ছেলে পেলের সাথে ইসের জন্য। যাই হোক, এরপরে বলতেছেন যে ইসলাম টিচেস আস দ্যাট ইফ ওয়ান cohabits with one's own spouse, it is an act of piety and devotion, meriting the pleasure and reward from Allah, as mentioned in Hadith. এই ম্যারিটাল বা বৈবাহিক সম্পর্কের ব্যাপারগুলাকে যদি আমরা সঠিকভাবে করি, সেটা হচ্ছে আল্লাহকে প্লিজ করে, বা সেটা সাদাকার মতো, বা সেটা সোয়াবের কাজ, এটা ইসলাম বলে। উল্টা, মানে আমি বললাম ক্রিশ্চিয়ানিটির উল্টা বা হিন্দুইজমের উল্টা। হিন্দুইজম তো এগুলাকে ওই সেন্সে অ্যাকনোলেজ করতে চায় না, যে জন্য তারা আহ, একবার বিধবা হওয়া মানে 16 বছর বয়সে বিধবা হওয়া মানে রেস্ট অফ দ্য লাইফ তাকে একাই কাটাইতে হবে, তাই না? মানে অ্যাকনোলেজ করলে তো এটা করতো না। তাহলে যা বুঝতো যে এটা এত স্ট্রং একটা এলিমেন্ট যে যার জন্য সমাজ সংসার নষ্ট হয়ে যাবে, হয়েছে তাদের হয়ও, কিন্তু তারা তো এটা অ্যাকনোলেজ করে না। অ্যাকনোলেজ করলে একদিকে ছেলেদের বহু বিবাহ বা একাধিক বিয়ে করতো, ব্যবস্থা রাখতো, আর একদিকে বিধবা বা স্বামী পরিত্যক্তা বা অন্য যারা, তাদেরও বিয়ের করতো, এনকারেজ করতো। এরপরে কোরআনের ওই আয়াতটা আসতেছে যেটার কথা আমি বললাম, যে আগে বলে ফেলছি, সূরা রুম 21 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন অ্যান্ড অফ হিজ সায়েন্স, আল্লাহর আয়াত বলতেছেন, হ্যাঁ আল্লাহ বলতেছেন এটা তার তার নিদর্শনের একটা, যেটা কোরআনের একটা স্টাইল, ওমিন ওয়ামিন আয়াতিহি বলে তারপরে একটা কিছু বলা। এটা কোরআনের অনেক আয়াতে আছে, অনেক আয়াতের স্টাইল এটা। কয়টা বাচ্চা আমি একটু দেখি। ও, আমাদের সময় শেষ। এই আয়াত শেষ করে আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ আজকের জন্য। And of his science is that he created for you from yourselves mates that you may find tranquility in them. কি বলতেছেন? যে তার আয়াত সমূহের একটা হচ্ছে, আয়াত মানে কিন্তু অনেক বড় একটা কথা, তাই না? নিদর্শন বা মিরাকল বা অনেক অনেকই, মানে তার মানে বিশেষ একটা কিছু। নিদর্শন বলতে বিশেষ, আল্লাহর নিদর্শন মানে কি? বিশেষ কিছু না, যেটা দেখে আমরা কন্টেমপ্লেট করলে আল্লাহর বিরাটত্ব, মহত্ব বা আল্লাহত্ব সম্বন্ধে আমরা একটা ধারণা করতে পারবো যে কত গ্রেট হি মাস্ট বি, যে এই জিনিসগুলো উনি চিন্তা করছেন। এই এই সব সেন্সগুলো চলে আসে, তাই না? ক্রিয়েটেড ফর ইউ ফ্রম ইয়োর সেলফ, তোমাদের মধ্য থেকে, মেটস দ্যাট ইউ মে ফাইন্ড ট্র্যাঙ্কুইলিটি ইন দেম, তোমরা যেন তাদের ভিতর প্রশান্তি লাভ করতে পারো। ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ফুল অফ মিনিং বলতে পারেন আর কি, মানে এই একটা একটা শব্দ প্রশান্তি। আমরা চিন্তা করতে পারি এটা নিয়ে যে আল্লাহ কত কত সিগনিফিকেন্ট করছেন ব্যাপারটাকে, টু গেট ম্যারিড। যে জন্য আমরা ইসলামী নর্ম হিসেবে কি বলি, ইসলাম সমাজে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ একা থাকুক এটা চায় না, একজন প্রাপ্তবয়স্ক নারী একা থাকুক এটা চায় না। আর সেই জন্য যা দরকার সেটা ইসলাম অ্যাকোমোডেট করে, সেটা বিধবা বিবাহ, সেটা পরিত্যক্তা মানে স্বামী পরিত্যক্তা বা কি ডিভোর্সিদের বিয়ে, যেমন তেমন একজন পুরুষের 4টা পর্যন্ত বিয়ে। এটার পিছনে, সবকিছুর পিছনে উইজডম কিন্তু হচ্ছে যে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ একা থাকবে না, কোনো প্রাপ্তবয়স্ক নারী একা থাকবে না। আর এই একটা সুন্নাহ বা একটা পারমিসিবিলিটি বা আল্লাহর দেওয়া, আল্লাহ সুন্নাত আল্লাহ যদি আমি বলি, সুন্নাত মানে, সুন্নাত তো অনেক ওয়াইডার মিনিং, সুন্নাত আল্লাহ মানে আল্লাহর যে নিয়মগুলো বাইন্ধা দিয়েছেন আল্লাহ, এইগুলা যদি আমরা, এইটা যদি অ্যাকনোলেজ করতে, ইউরোপ আজকে এক্সটিংশন ফেস করতেছে, কিন্তু ডেমোগ্রাফিক এক্সটেনশন ফেস করতেছে ইউরোপিয়ান রেসগুলা, মানে জাস্ট জনসংখ্যার জন্যই তারা এক্সটিংক্ট হয়ে যাবে। এই পরিণতিতে যাইতো না যদি তারা এইটাই করতো যে একজন পুরুষ যেখানে প্রয়োজন, তার নিজের অথবা সমাজের প্রয়োজন, সেখানে একাধিক বিয়ে করতে পারবে। তাইলে কিন্তু নেশন অফ বাস্টার্ডস হয়ে যেত না ইউরোপিয়ান এইগুলা। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন 3:1 হয়ে গেছে, 3জন মেয়ের জন্য একজন পুরুষ, এরকম সোসাইটি গুলাতে, এখন যেটা সোভিয়েত ইউনিয়নে আছে বা আর অন্যান্য দেশে আছে, নেশন অফ বাস্টার্স হইতো না। এবং সেই সেই পথ ধরে কিন্তু ধীরে ধীরে কি হয়ে গেল, বিয়েটা রিডান্ডেন্ট হয়ে গেল, বিয়ে এখন আর অপ্রাসঙ্গিক হয়ে গেছে। বিয়ে বিয়ে ছাড়াই সব হয়তো, বিয়ের কি দরকার। And he placed between you affection and mercy,
এবং তার মাধ্যমে কি আসে? এফেকশন, স্নেহ আসে, মার্সি আসে, করুণা আসে, কম্প্যাশনেট লাভ, প্যাশনেট লাভ না। কিন্তু যখন সেইভাবে আপনি বিবাহিত হবেন, ওভার দ্য পিরিয়ড অফ টাইম আপনার কিন্তু একটা ভালোবাসা, যেটা স্থায়ী একটা ভালোবাসা, যেটা বললাম একটা ওয়ে অফ লাইফ, নট অ্যান ইভেন্ট, সেটা সৃষ্টি হবে আপনার ভিতরে। ইনডিড ইন দ্যাট আর সায়েন্স ফর এ পিপল হু গিভ থট। অনেক কিছু চিন্তা করার আছে। আমরা ওই ফ্লিটিং প্লেজার যেটাকে বলি, মানে চোখে দেখা যায় যে কত সুখী আছে, কত সুখে আছে ওরা, কত স্বাধীনতা, কত কিন্তু আসলে যখন একটু চিন্তা করব তখন বুঝবো যে আল্লাহ এই আয়াতে বা এই ধরনের এসে কি বলছেন, আমরা আসলে আমাদের করণীয় কি সেটা আমরা বুঝবো। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যা ভালো শুনলাম তারপর আমল করার, এবং গভীরভাবে চিন্তা করার বা ঘরে নিয়ে যাওয়ার সেই যা শুনলাম সেগুলা। তো আজকে শেষ করে দিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।